আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্নমঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতিসংঘ, 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মার্কিন এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাগণ, কমনওয়েলথের মতো প্রতিষ্ঠান সহ সকলেই অবৈধ ইউনূস সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে। ইউনূস সরকার সেসবের তোয়াক্কা না করে একটি সাজানো নির্বাচনে ক্ষমতা তুলে দিয়ে গেছে তারেক রহমানের হাতে। এবার সেসব চিঠির দায় এবং দায়িত্ব এসে পড়েছে তারেক রহমান সরকারের হাতে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমানও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এসব চাপ অগ্রাহ্য করার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো? একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ক্ষমতা হস্তান্তর হয়, তখন পূর্বসূরিদের রেখে যাওয়া কূটনৈতিক এবং আইনি দায়ভার উত্তরসূরিদেরই বহন করতে হয়। বাংলাদেশে বর্তমানে ঠিক এমনই একটি পরিস্থিতি বিরাজ করছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের রাজনীতিতে যে নজিরবিহীন সংকটের জন্ম দিয়ে গেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বেআইনিভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। 2025 সালের 29শে ডিসেম্বর জাতিসংঘের 3 জন মানবাধিকার বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি বেন সাল, ম্যাথিউ গিলেট এবং মার্গারেট স্যাটারওয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের কাছে একটি অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার এবং মত প্রকাশের অধিকার হরণের মতো বিষয়গুলোতে গভীর উদ্বেগ জানানো হয়েছিল। জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের উপর এমন সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির বা ICCPR এর সরাসরি লঙ্ঘন। অথচ সেই চিঠির কোনো সন্তোষজনক বা আইনসম্মত জবাব অবৈধ ইউনূস সরকার দিতে পারেনি বা দেয়নি। জাতিসংঘের ওই চিঠিতে সুনির্দিষ্টভাবে 2টি প্রশ্ন করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ ইউনূস সরকার সেই সময়সীমার মধ্যে কোনো উত্তর না দিয়ে এক প্রকার নীরবতা অবলম্বন করেছে। শুধু তাই নয়, পালিয়ে গেছে, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। আন্তর্জাতিক কূটনীতি এবং আইনে এই প্রস্থানের অর্থ অত্যন্ত গভীর। যখন মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার হরণের মতো গুরুতর প্রশ্নে কোনো সরকার জবাবদিহি করতে ব্যর্থ হয়, তখন ধরে নেওয়া হয় যে তাদের গৃহীত পদক্ষেপে কোনো আইনগত ভিত্তি ছিল না। মূলত জুলাই সন্ত্রাস এবং তার পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে জাতীয় নিরাপত্তার ধোঁয়াশা তুলে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের অপরাধের বিচার করার পরিবর্তে পুরো একটি রাজনৈতিক দল তার প্রকাশনা, গণমাধ্যমের উপস্থিতি এবং নির্বাচনী অংশগ্রহণকে নিষিদ্ধ করা মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি আইনি মোড়ক ছিল মাত্র। জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক বহুত্ববাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। দল নিষিদ্ধ করার পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টিও আন্তর্জাতিক মহলে নজর এড়ায়নি। আওয়ামী লীগের সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা থাকলেই গণগ্রেপ্তার, সাংবাদিক এবং আইনজীবীদের আটকে রাখা এবং বিচার বহির্ভূত নিপীড়নের অভিযোগ জাতিসংঘের চিঠিতে স্পষ্টভাবে স্থান পেয়েছে। জুলাই সন্ত্রাস পরবর্তী সময়ে যারা প্রকৃত সহিংসতার সঙ্গে জড়িত ছিল, তাদের অনেককে ঢালাও দায় মুক্তি দিয়ে উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালানো হয়েছে। এমনকি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় পছন্দ মতো আইনজীবী না পাওয়া এবং পর্যাপ্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের পরিপন্থী হিসাবে চিহ্নিত হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে অবৈধ ইউনূস সরকার মূলত একটি আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল, যার চূড়ান্ত পরিণত ছিল একটি প্রশ্নবিদ্ধ এবং সাজানো নির্বাচন এবং সেই নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনা। সেই সাজানো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তবে জামায়াতকে নয়, তারেক রহমানের হাতে।
যাকে বিশ্লেষকরা নির্দ্বিধায় ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে অভিহিত করছেন। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কাঠামোগত রাজনৈতিক শূন্যতা এবং আন্তর্জাতিক জবাবদিহির চরম অভাব অবৈধ ইউনূস সরকার রেখে গেছে, ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের প্রশাসন কি তার দায় এড়াতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিল। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারাও একটি সর্বদলীয় অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা প্রত্যেকেই একমত যে বাংলাদেশের মতো একটি জনবহুল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক দলটিকে নির্বাচনের বাইরে রেখে কোনোভাবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে গত এক মাসেই। এখন এই বহুমুখী আন্তর্জাতিক চাপের পুরো কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তারা হয়তো ভাবছেন যে পূর্ববর্তী অবৈধ ইউনূস সরকারের মতো তারাও নীরবতা পালন করবে কিংবা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই চাপকে পাশ কাটিয়ে যাবেন, কিন্তু বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকার চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা যে কারো পক্ষেই প্রায় অসম্ভব। উপরন্তু তারেক রহমানের সরকারের এর আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জাতিসংঘের এই চিঠির উত্তর না দিয়ে তিনি কি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন? আমি মনে করি না। বিশেষ করে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন আনুষ্ঠানিকভাবে জবাবদিহি চায়, তখন তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হলো রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমশ একঘরে হয়ে পড়া। অবৈধ ইউনূস সরকার সাময়িকভাবে ক্ষমতা দখল করে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রস্থান নিশ্চিত করলেও ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের প্রশাসনকে একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। যদি তারা আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে একটি উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ফটো শহীদুল আলম বলেছেন যে বাংলাদেশের উপর নাকি আমেরিকান নিষেধাজ্ঞা আসবে। আমিও মনে করছি নিষেধাজ্ঞা আসবে, তবে ফটো শহীদুল যে কারণে বলেছিলেন সে কারণে নয়। এই কারণে যে কথা এখন বলছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের লাখ লাখ কোটি কোটি সমর্থককে আইনি মার প্যাচে রাজনীতি থেকে নির্বাসিত করা যায় না। আন্তর্জাতিক বিশ্ব এই বার্তাটি খুব স্পষ্টভাবে ঢাকার নতুন শাসকদের বুঝিয়ে দিচ্ছে। 7 দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ মেলানো দেশি এবং বিদেশি কোনো কুশীলবের পক্ষেই সম্ভব হচ্ছে না। জাতিসংঘের চিঠি শুধু একটি সতর্ক বার্তা ছিল না, এটি ছিল বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার একটি আন্তর্জাতিক রূপরেখা বা রোডম্যাপ। অবৈধ ইউনূস সরকার সেই রূপরেখা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়ে নিজেদের অবৈধতাকে আরো প্রকট করে তুলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ যদি এই একই ভুল পথে হাঁটে, তবে তাদের পরিণতিও খুব সুখকর হওয়ার কোনো কারণ নেই। রাজনীতিতে সাময়িক সুবিধা লাভের জন্য একটি বৃহৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কৌশল হয়তো কিছুদিন কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি এবং আইনের শাসনের বিশ্বজনীন মাপকাঠিতে তা কখনোই ধোপে টিকবে না। তারেক রহমানের সরকারের সামনে এখন একটাই বাস্তবসম্মত পথ খোলা রয়েছে। হয় তারা জাতিসংঘের 10টি প্রশ্নের সদুত্তর দিয়ে গণতান্ত্রিক বহুত্ববাদ ফিরিয়ে আনবে এবং অবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, নতুবা আন্তর্জাতিক অঙ্গনে একটি বিচ্ছিন্ন কর্তৃত্ববাদী এবং অগণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদের অনিবার্য পতন ডেকে আনবে। চোরায় হয়তো ধর্মের কাহিনী শোনে না, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির নির্মম অর্থনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত যে কোনো অগণতান্ত্রিক শাসককেই সঠিক পথটি বেছে নিতে বাধ্য করে। তারেক রহমানের সরকার
এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে তাদের দলীয় রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ এবং বৈধতার সংকট। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন এবং নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু একই সাথে তারা সতর্ক করেছেন এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক গোষ্ঠী এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারের সামনে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। প্রথমত, তারা জাতিসংঘের প্রশ্নগুলোর জবাব দিতে পারেন এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন। দ্বিতীয়ত, তারা ইউনূস সরকারের মতো নীরব থেকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার চেষ্টা করতে পারেন। তৃতীয়ত, তারা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে মুক্তি দিয়ে এবং দলের আংশিক কার্যক্রমের অনুমতি দিয়ে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের সরকার ইউনূস সরকারের ধারাবাহিকতা আসলে জুলাই সন্ত্রাসের পর থেকে যে রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জন্য তারেক রহমানের সরকার, ইউনূসের সরকার সমানভাবে দায়ী। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার অর্থ হবে তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটা তারা বোঝে। একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেসব প্রত্যাহার করতে হবে, কারণ সেসব মামলা সমস্ত বিএনপি নেতাকর্মীরাই করেছে। হাজার হাজার নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এসব করা তারেক রহমান সরকারের জন্য হয়তো রাজনৈতিকভাবে আত্মহত্যার সামিল হবে, সেটা তারা মনে করছে, কিন্তু এসব করলে আত্মহত্যা করতে হবে না সরকারকে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের চিঠির পর আরো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো থেকে চাপ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ যেসব দেশের সাথে জড়িত, তারা যদি এই বিষয়ে অবস্থান নেয় তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক বৈধতা অর্জন। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের প্রধান এবং পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে তারা কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের বৈধতা প্রমাণ করবেন বলুন তো? জাতিসংঘের চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে তার জবাব না দিলে তারাও ইউনূস সরকারের মতো একটি অবৈধ সরকার হিসেবেই বিবেচিত হবেন। কোনো সন্দেহ নেই, আমার কোনো সন্দেহ নেই। আপনাদের আছে? সন্দেহ রাখবেন না। যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে বাংলাদেশের যে একটা প্রকাশ্য উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যখন সম্পূর্ণ সমর্থন দিতে ভারত সরকার রাজি হয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানই আসছেন এই বিষয়টি নিয়ে কাজ করতে সম্মত হয়, তখন তারেক রহমানের কাছ থেকে ভারত সরকারের প্রধান প্রতিশ্রুতি যেটা আশা করেছিল তারা, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের কাছ থেকে সরে তারেক রহমান বাংলাদেশকে ভারতমুখীনতার দিকে একটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মানে ভারতের সঙ্গেই যে বন্ধুত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যেমন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করবেন, তেমনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অবাধে বাংলাদেশে চলাচল করলে বাংলাদেশের ভূখণ্ডে তাদের তৎপরতা অব্যাহত আছে এটা জানলে ভারতের ভেতরে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সেটা থেকে ভারতকে রক্ষা করবেন তারেক রহমান। এবং তারেক রহমান ক্ষমতায় আসবার পর তিনি যখন সেনাবাহিনীতে রদবদল আনেন বড় ধরনের, সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো রদবদলের দিকে দৃষ্টি আকর্ষিত হয়েছিল তার একটি ছিল সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ যেটিতে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার অর্থাৎ পিএসও হিসেবে কাজ করছিলেন। এবং এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে
হিসেবে পাকিস্তানের প্রথম সফরটি করেন 2025 সালের জানুয়ারিতে সেনাবাহিনীর একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল নিয়ে গিয়ে, এবং সেখানে তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর অসীম ক্ষমতাধর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, দ্বিতীয় সর্বোচ্চ প্রধান কর্মকর্তা শাহির শামসাদ মির্জা, এদের সাক্ষাৎ হয়েছিল। এবং তখন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানই কিন্তু পাকিস্তান থেকে চীন পাকিস্তানের যৌথ কারিগরি সহায়তায় নির্মিত যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। মানে ওই ঘটনা ভারতে একেবারে টনক নড়িয়ে দিয়েছিল ভারতের সংবাদ মাধ্যম, ভারতের কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল এবং সশস্ত্র বাহিনীর নানা অংশ একেবারে চমকে উঠেছিল যে ইউনূস সরকার এতটা স্পষ্টভাবে দুই সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ঘোষণা দিচ্ছে। এরপর পাকিস্তান সেনাবাহিনীর শাহির শামসাদ মির্জা মানে দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা সহ অনেক কর্মকর্তারাই এসেছেন বাংলাদেশ সফরে ইউনূস সরকারের পুরোটা আমল জুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে আইএসআই প্রধান বাংলাদেশ সফর করেছেন, এবং খবর বেরিয়েছিল যে আইএসআই নাকি ঢাকায় রীতিমতো একটা অফিস খুলে বসেছে। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই খবরকে অস্বীকার করা হলেও ভারতের সংবাদ মাধ্যম ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে বরাবর লিখেছে যে আইএসআই এর গোয়েন্দাদের একদম অবাধে যাতায়াতের ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশের ভূখণ্ড। এ অবস্থায় তারেক রহমান ক্ষমতায় এসেছেন। তারেক রহমান ক্ষমতায় এসে এই যে রদবদল এনেছেন তার মধ্যে তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দিয়ে নতুন পিএসও এনেছেন। শুধু তাই নয়, এই যে পাকিস্তানপন্থী অফিসার হিসেবে পরিচিত পাওয়া লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে তিনি রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, মানে তার সেনাবাহিনীর ক্যারিয়ার শেষ করেছেন। অন্যদিকে তারেক রহমান আরেকটা যেটা বড় পরিবর্তন এনেছিলেন সেটা হচ্ছে ডিজিএফআই এর পদে পরিবর্তন, মানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান পদে পরিবর্তন এনে তিনি কায়সার রশিদকে সেই পদে নিয়ে আসেন এবং পদোন্নতি দিয়ে মেজর জেনারেল বানিয়ে ডিজিএফআই এর দায়িত্ব দেন তার বিশ্বস্ত একজনকে বসাতে। আর ইউনূস আমলের ডিজিএফআই প্রধান মানে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান, যিনিও কিনা এই আইএসআই কানেকশনে ব্যাপক তৎপরতা চালাচ্ছিলেন, এমনকি সামরিক গোয়েন্দা সংস্থা সে সময় হাদির হত্যাকাণ্ড সহ নানা রকম ঘটনা প্রবাহ ঘটাচ্ছিল কিনা সে বিষয়ে মানে হাদির ঘনিষ্ঠ পরিবারের সদস্য, ইনকিলাব মঞ্চের সদস্যরা যেমন বক্তব্য রাখছিলেন, তেমনি নানা তরফে এ সন্দেহ ছিল। সেই ডিজিএফআই প্রধানকে বদলেও তারেক রহমান তার বিশ্বস্ত কায়সার রশিদকে ব্রিগেডিয়ার পদ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআই প্রধানের দায়িত্ব দেন। এই দুটোকে সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছিল যে তারেক রহমান আশ্বস্ত করতে চান ভারতকে, ভারতের সেনাবাহিনীকে, সেনা গোয়েন্দা সংস্থাকে, যে বাংলাদেশ পাকিস্তানের আইএসআই এর সঙ্গে কানেকশন রাখতে চায় না। বিশেষ করে তারেক রহমান, যার দীর্ঘ দুর্নাম আছে বা যাকে নিয়ে দীর্ঘ অভিযোগ আছে, উদ্বেগ আশঙ্কা আছে যে তিনি আর আইএসআই বরাবর ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, সেই ব্যক্তিটি এই আশ্বাস প্রতিবেশী রাষ্ট্র ভারতকে দিতে চাইছে, যাদের সমর্থন, যাদের একরকমের স্বীকৃতি সরাসরি তার আবারও নির্বাসন জীবন শেষে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারার পেছনে কাজ করেছিল, যে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তার সরকার কোনো মাখামাখির সম্পর্ক রাখবে না, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গেও হয়তো নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ডিজিএফআই প্রধানকে নিয়োগ দিয়েছিলেন কায়সার রশিদ, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে, মানে আনুষ্ঠানিকভাবে চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন এমন ঘোষণা দিয়ে সস্ত্রীক দিল্লি ঘুরে আসেন এবং সেখানে গিয়ে দিল্লিতে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এবং ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আসেন এবং সেটা জানান দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বিস্ময়করভাবে মানে সাধারণভাবে গোয়েন্দা কর্মকর্তারা কোথাও সফরে গেলে কোথায় তারা সফর করছেন, কোথায় তারা সাক্ষাৎ করছেন, অনেক ক্ষেত্রেই সেটা গোপন রাখা হয় এবং নিশ্চয়ই সেটা মাথায় রেখেই ডিজিএফআই প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই চিকিৎসার কথা বলে দিল্লি গেলেন। কিন্তু
হাদির সন্দেহভাজন হত্যাকারীরা যখন ভারতে গ্রেফতার হয়েছে বলে এবং গ্রেফতার হওয়া মাত্র হাদিকে হত্যা করে তারা সীমান্ত পাড়ি দিয়েছে বলে স্বীকার করে নিয়েছে বলে যখন পুলিশের একটা বিশেষ টাস্কফোর্স ঘোষণা দেয় ভারতে, তখন বাংলাদেশে বসে বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ঘোষণা করে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ একজন কর্মকর্তা ভারত ঘুরে আসার পর ভারতের কর্মকর্তাদের সঙ্গে তার যে আলাপ হয়েছিল তার ভিত্তিতেই এই হাই প্রোফাইল গ্রেফতারের ঘটনা ঘটতে পেরেছে। এবং তার পরপরই আমরা দেখি ভারতের হিন্দুস্তান টাইমস, ভারতের দ্য প্রিন্ট, এরা ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, কারণ তারেক রহমানের পরিবর্তন করা ডিজিএফআই প্রধান প্রথম সফরে দায়িত্ব নেওয়ার পরপরই দিল্লি গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এই কথায় খবর প্রকাশিত হতে থাকে যে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন তারেক রহমান সকলকে চমকে দিয়ে তার ডিজিএফআই প্রধানকে, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানকে এখন পাকিস্তান পাঠাচ্ছেন এবং পাকিস্তান সফরে গেছেন এপ্রিলের 1 তারিখ বাংলাদেশের ডিজিএফআই প্রধান কায়সার রশিদ, এবং সেখানে গিয়ে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে যে তিনি ইসলামাবাদে যে গেছেন সেখানে তিনি আইএসআই প্রধান সহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যে মেজর জেনারেল কায়সার রশিদের এই আইএসআই এর সঙ্গে সাক্ষাৎ করতে বা পাকিস্তান সফরের বিষয়টাও যে গোপন থাকলো না, তাতে মনে হচ্ছে যে তারেক রহমান তার যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেটাকে অনুসরণ করে একদিকে ভারত আর একদিকে পাকিস্তানকে নিয়ে খেলতে চাইছেন। এই আইএসআই কানেকশনটাই কিন্তু ভারতের সঙ্গে তারেক রহমানের এমন দূরত্ব তৈরি করেছিল যে এই যে খালেদা জিয়া মৃত্যুশয্যায় যাওয়ার আগ পর্যন্ত, একদম নভেম্বরের শেষ পর্যন্ত ভারত কিছুতেই তারেক রহমানকে বিএনপির প্রধান নেতা বা বাংলাদেশের বিকল্প রাজনীতির প্রধান হিসেবে দেখতে কিছুতেই সমর্থ হচ্ছিল না। মানে তারা কিছুতেই সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না। এমনকি ইউনূসের আমলে সম্পর্কটা এমন তলানিতে গিয়ে ঠেকার পরেও এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুই বিকল্পই শুধু সামনে হাজির হওয়ার পরেও ভারতের অবস্থান ছিল যে বেগম খালেদা জিয়াই এ দফায়ও নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেবেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি সরকার ক্ষমতায় এসে দায়িত্ব পালন শুরু করবেন এবং তারপর বিএনপি সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তার উপর নির্ভর করবে যে তারেক রহমান সত্যিই বাংলাদেশে আসতে পারবেন কিনা এবং তাতে ভারত সমর্থন দেবে কিনা। এই অবস্থানটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও ছিল, কারণ এই অঞ্চলে ভারতের পরামর্শকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এ নিয়ে ট্রাম্প, তুলসী গ্যাবার্ড কিংবা পল কাপুর কারো কোনো রাগঢাক নাই। এ অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায় চলে যাওয়ার পরেও মনে করে দেখেন নভেম্বরের একেবারে শেষ তারিখেও তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে লিখলেন যে মাকে মৃত্যুশয্যায় দেখতেও তিনি যে দেশে আসবেন এই সিদ্ধান্তটা তার উপর নির্ভর করছে না। কিন্তু কিছুতেই বেগম খালেদা জিয়া আর নির্বাচনে অংশ নেওয়ার মতো সুস্থ হবেন না। আর এই পরিস্থিতিতে বিএনপির রাজনীতিটা তারেক রহমান না ফিরলে এমনই দুর্বল হয়ে পড়বে যে তাতে বিএনপির পক্ষে জামায়াতে ইসলামীকে হারিয়ে আর কিছুতেই নির্বাচনে জিতে আসা সম্ভব হবে না। আর তখন ভারত যুক্তরাষ্ট্র পড়বে আরো বড় বিপদে। এই বাংলাদেশে যখন কট্টরপন্থী একটি দল নির্বাচিত হয়ে রাজনীতির কেন্দ্রে চলে আসবে, সেসব কথা হিসাব করে তখন তাড়াতাড়ি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, প্রথম সক্রিয় যোগাযোগ শুরু করে ভারত। এবং লন্ডনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরায়স্বামী সহ ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তার যে আলাপ আলোচনা তখন হয়, তাতে কিন্তু পরিষ্কারভাবে আর যেন কখনো
কোনো আইএসআই কানেকশনে তারেক রহমানের নেতৃত্বে থাকা অবস্থায় বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র আসতে না পারে, বাংলাদেশে বাংলা ভাইয়ের উত্থান ঘটতে না পারে, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান ঘটতে না পারে, এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে আলাপ হয়েছে। এসব দুর্নাম, অভিযোগ, আশঙ্কা দূরীভূত করে যেই তারেক রহমান নির্বাসন শেষে বাংলাদেশে ফিরে আবারও বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তিনি যে এত দ্রুত আবারও পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার কানেকশন দেখাতে সক্রিয় হয়ে উঠলেন, সেটা বেশ চমক দেখানোর মতোই বটে। তবে কে জানে, হয়তো এসবের পেছনেও তার যে শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলো আছে, সেসব শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রের পরামর্শ, সম্মতি, সমর্থন সবই থাকতে পারে। গোয়েন্দাদের সঙ্গে বেশ প্রকাশ্যে খেলবার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, তা নিশ্চিত, যে কারণে দিল্লিতে ডিজিএফআই প্রধানের যে সফর, সেটা প্রকাশ্য করে দেওয়ার মাধ্যমে তারেক রহমান সরকার রয়ের সঙ্গে তাদের সক্রিয় সম্পর্কটাও প্রকাশ করে দেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন।